হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু টকিং ফুটবল টুডে। প্রথমে সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং ভিডিও শুরু করার আগেই সবার কাছেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি জানি যে দীর্ঘ 2 বছরে আমি এটা প্রায় আই থিঙ্ক ফার্স্ট ভিডিও আপলোড করছি এবং লাস্ট এই 2 বছরে মাঝে সাঝে আমরা আপডেটস দিয়েছি যে কেন চ্যানেলে ভিডিও আসছে না। বাট সত্যি বলতে এই লাস্ট 2 বছরটা ভীষণ কঠিন ছিল আমার কাছে, কারণ টিএফটি ওয়াজ আ ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ মাই লাইফ লাস্ট 4-5 ইয়ার্সে। এবং আমরা জানি যে আমরা কিভাবে শুরু করেছিলাম এই চ্যানেলটাকে, এবং তোমাদের ভালোবাসায়, তোমাদের সাপোর্টে আমরা এই চ্যানেলটাকে উইদিন আ স্প্যান অফ 3 to 4 ইয়ার্স উই রিচড 60,000 সাবস্ক্রাইবার্স। এবং এটা একটা স্বপ্নের মতোই ছিল, কারণ যখন আমরা এই চ্যানেলটা শুরু করেছিলাম কখনোই আমাদের মনে হয়নি যে এই চ্যানেলটা 60,000 সাবস্ক্রাইবার্স অবধি যাবে। স্পেশালি আমাদের যে কন্টেন্ট সেটা পুরোটাই বেসড অন ইন্ডিয়ান ফুটবল, যেটা সচরাচর লোকেদের অ্যাটেনশন গ্র্যাব করে না। সো যখন আমরা এই চ্যানেলটা ফার্স্ট স্টার্ট করেছিলাম উই ডিডন্ট নো হোয়াট টু এক্সপেক্ট। পুরোটাই স্টার্ট হয়েছিল একটা ভালোবাসার জায়গা থেকে, একটা কিছু করতে চেয়েছিলাম আমরা ইন্ডিয়ান ফুটবলের জন্যে। তো সেই তাগিদ থেকেই এই চ্যানেলটা বানানো হয়েছিল এবং সেখানে তোমাদের ভালোবাসায়, তোমাদের সাপোর্টে উইদিন 3 to 4 ইয়ার্স উই রিচড 60,000 সাবস্ক্রাইবার্স। এবং তারপর সাডেনলি আমাদের চলে যাওয়া এবং তারপরে আবার 2 বছরের এই ওয়েটিং পিরিয়ডের পরে আমাদের ফিরে আসা, এই সময়টা, এই মাঝের এই 2 বছর সময়টা অত্যন্ত কঠিন ছিল। এবং বিশ্বাস করবে কি করবে না আমি জানি না, বাট তোমরা যারা আমাদের মিস করেছো ঠিক ততটাই মিস কিন্তু আমরাও করেছি। কারণ আমি সবারই কমেন্টস পড়তাম, চ্যানেলসে আসতো, ইনস্টাগ্রামে আসতো, ফেসবুকে আসতো, এবং মনে হতো যে আমি কেন কিছু বলতে পারছি না। আমিও চাইতাম কিছু একটা আপডেট দিতে, আমিও চাইতাম বলতে যে হ্যাঁ আমি ফিরছি, বাট সেই জিনিসটা হয়ে ওঠেনি। বাট ফাইনালি উই আর ব্যাক, টকিং ফুটবল টুডে ইজ ব্যাক। সো থ্যাংক ইউ এভরিওয়ান যারা কখনোই এই বিশ্বাসটা হারাওনি যে আমি ফিরবো। 2 বছর পর when I left the channel 60,000 সাবস্ক্রাইবার্স ছিল আমার চ্যানেলে, আর আজ যখন আমরা ফিরেছি the subscriber count is around 59,270। তো সত্যি এটা ভাবা যায় না যে 2 বছর পরেও যেখানে কোনো ভিডিও আসেনি, যেখানে কোনো আপডেট আসেনি, সেখানে আজও দাঁড়িয়ে the subscriber count stand as 59,270। তো এটা আমি জানি না যে আমি কি করেছি যে আমি এত ভালোবাসা ডিজার্ভ করেছি তোমাদের, বা তোমাদের যেই ভরসাটা, এই যে আশ্বাসটা যে আমি ফিরে আসবো, এটার জন্য আমার তরফ থেকে অ্যাটলিস্ট তোমাদেরকে একটা ভীষণ বড় স্যালিউট। সো থ্যাংক ইউ সো মাচ ফর সাপোর্টিং আস ইন দিস লাস্ট 2 ইয়ার্স। আমাদের সাথে থেকে যাওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমি কথা দিচ্ছি যে আবার পুরনো দিনের মতোই আমরা ইন্ডিয়ান ফুটবল নিয়ে আলোচনা করব, আমরা ইন্ডিয়ান ফুটবলকে এগিয়ে নিয়ে যাব, এবং অবশ্যই প্রত্যেক দিনকার খবর, প্রত্যেক দিনকার আপডেট, ম্যাচ রিভিউজ তো আছে। তো চলো আরেকবার প্রথম থেকে শুরু করা যাক, একেবারে রিস্টার্ট করা যাক। সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু টকিং ফুটবল টুডে। এবং আজকের এই ভিডিওটা আর দেরি না করে শুরু করা যাক। তো শুরু করা যাক আজকে এটিকে মোহনবাগানের আপডেটস নিয়ে। ও সরি, আই এম 2 years লেট। এটিকে মোহনবাগান নয়, লেটস টক অ্যাবাউট মোহনবাগান সুপার জায়ান্টস। ভাবলেই কিরকম লাগছে যখন আমি লাস্ট ভিডিও আপলোড করেছিলাম মোহনবাগান ওয়াজ এটিকে মোহনবাগান। একজন কেউ কমেন্টেও লিখেছিল ইনফ্যাক্ট যে লাস্ট যখন আমি ভিডিও আপলোড করেছিলাম ইট ওয়াজ এটিকে মোহনবাগান অ্যান্ড এসসি ইস্ট বেঙ্গল, অ্যান্ড নাও বোথ হ্যাভ চেঞ্জড। এখন মোহনবাগান সুপার জায়ান্টস এবং ইমামি ইস্ট বেঙ্গল। ভাবলেই কিরকম লাগছে, বাট লেটস গেট ব্যাক টু দ্য ভিডিও। সো মোহনবাগান সুপার জায়ান্ট এই বছর তাদের নতুন হেড কোচ অ্যানাউন্স করে ফেলেছে, এবং এটা সবাই এখন জেনে গেছো যে হোসে ফ্রান্সিসকো মলিনা ইজ রিটার্নিং টু ইন্ডিয়ান ফুটবল, ইজ রিটার্নিং টু আইএসএল, এবং এইবার তিনি ফিরছেন মোহনবাগান সুপার জায়ান্টের কোচ হিসেবে। ইটস আ ভেরি ভেরি বিগ সাইনিং। অনেকেই হয়তো মলিনার সম্পর্কে অত আইডিয়া রাখেন না, বিকজ তিনি যেই সময় ইন্ডিয়ান ফুটবলে এসেছিলেন 2016-এ, সেই সময়ও সঞ্জীব গোয়েঙ্কা মালিক ছিলেন অ্যাথলেটিকো ডি কলকাতার, এবং ওই সময়ও আই থিঙ্ক ইনফ্যাক্ট হাবাসকেই রিপ্লেস করে মলিনা এসেছিলেন অ্যাজ আ কোচ, এবং এসেই তিনি আইএসএল জিতিয়েছিলেন সেইবার এটিকে। সো সেই সময়কার ইন্ডিয়ান ফুটবল এবং আজকের ইন্ডিয়ান ফুটবলের মধ্যে আকাশ পাতাল তফাৎ রয়েছে। সেই সময় আই থিঙ্ক জাস্ট 8টা টিম ছিল, এবং সেই 8 টিমের মধ্যে অনেক টিমই এখন ইন্ডিয়ান ফুটবল সার্কিটে নেই। সেই সময় যেরকম ভাবে লিগ স্ট্রাকচার ছিল সেটা আজকে পুরোপুরি চেঞ্জড। তো সেই কারণেই মলিনাকে আমরা যেই সময় থেকে চিনি অ্যাজ আ কোচ,
আজকের দিনে দাঁড়িয়ে হয়তো সেই মলিনার সাথে আজকের মলিনার একটা অনেক বড় তফাৎ আছে, এবং তিনি যে ব্র্যান্ড অফ ফুটবল খেলাবেন মোহনবাগানকে এই বছর, হয়তো সেখানেও আমরা একটা বড় তফাৎ দেখতে চলেছি সেই 2016 সালের মলিনার ট্যাকটিক্সের থেকে। সো আজকে সেই বিষয়ে আলোচনা করব। সো যারা হোসে ফ্রান্সিসকো মলিনাকে চেনেন না তাদেরকে আমরা জানিয়ে দিই যে হোসে মলিনা স্পেনে একটা বড় নাম। সেটার প্রধান কারণ হচ্ছে যে 2018 থেকে 2022 সাল পর্যন্ত স্পেনের স্পোর্টিং ডাইরেক্টর ছিলেন তিনি। অর্থাৎ ইউথ ডেভেলপমেন্ট থেকে শুরু করে কোন কোন প্লেয়ারদের ডেবিউ দেওয়া হবে, এছাড়াও সব রকমের স্পোর্টিং ডিসিশনের পেছনে হোসে ফ্রান্সিসকো মলিনার একটা বড় ভূমিকা ছিল। এবং অ্যাজ আ ম্যানেজার হয়তো উনার লাস্ট এক্সপিরিয়েন্স ছিল আই থিঙ্ক 2017-18 সিজন, যেই বছর তিনি স্যান লুইস বলে একটি ক্লাবের ম্যানেজার ছিলেন। ঠিক এটিকে চ্যাম্পিয়ন করে তিনি এই স্যান লুইস ক্লাবে গেছিলেন এবং তারপর সেখানে 11টা ম্যাচ তিনি খেলিয়েছিলেন। সেখানকার রেকর্ড মোটেই ভালো নয়। 11টা ম্যাচে মাত্র 2টো ম্যাচ তিনি জিতেছিলেন এবং 8টা ম্যাচ হেরেছিলেন তিনি। বাট তারপরেই তিনি কিন্তু স্পেনে ফিরে যান এবং সেখানে স্পোর্টিং ডাইরেক্টরের রোলটা নেন। বাট বিফোর স্যান লুইস মলিনা অ্যাজ আ ম্যানেজার কিন্তু পরপর ট্রফি জিতেছিলেন। এফসি কিটচিতে তিনি ছিলেন প্রায় 1 বছরই ছিলেন, কিন্তু সেই 1 বছরে তিনি সেই ক্লাবকে ট্রেবল জিতিয়েছেন। তারপরেই তিনি এসেছিলেন এটিকেতে এবং এটিকেতে এসেই তিনি 2016 সালের আইএসএল জিতেছিলেন। সো ইটস আ বিগ অ্যাচিভমেন্ট। 2 বছরে 4টে ট্রফি তিনি কিন্তু এনেছিলেন তার রেসপেক্টিভ ক্লাবসে। এবং এছাড়াও এই কিটচি এফসির আগে তিনি গেটাফে রিজার্ভ দলের কোচ ছিলেন। এছাড়াও ভিলারিয়াল স্পেনের বড় ক্লাব, সেই ক্লাবেরও মেইন টিম সামলেছেন 11টা ম্যাচ। যদিও সেখানে তিনি 3টে জিতেছেন, 3টে ড্র করেছেন এবং 5টা ম্যাচ হেরেছিলেন, কিন্তু ভিলারিয়ালের রিজার্ভ দলের সাথেও তিনি কিন্তু বহু বছর সময় কাটিয়েছেন। সো ওভারঅল আই থিঙ্ক এই পুরো অ্যাপয়েন্টমেন্টের পেছনে যেটা সব থেকে বড় মোটিভেশন আমার মনে হয় কাজ করেছে সেটা হচ্ছে যে মোহনবাগানের আগে যখন সঞ্জীব গোয়েঙ্কার এটিকের মালিক ছিলেন সেই সময় তখন তিনি হাবাসকে এনেছিলেন, হাবাস ট্রফি দিয়েছে। তিনি মলিনাকে নিয়ে এসেছিলেন, মলিনা ট্রফি দিয়েছে। তারপর থেকে কিন্তু সেরকম ভাবে সাকসেস কোনো কোচই দিতে পারেনি সঞ্জীব গোয়েঙ্কার দলকে, যতদিন না হাবাস আবার ফিরে এসেছিলেন 2019-20 মরশুমে এবং এসেই আইএসএল জিতিয়েছিলেন। এবং এই বছর আমরা দেখলাম কিভাবে জুয়ান ফেরান্ডোকে সরিয়ে আবার হাবাসকেই আনা হলো অ্যাজ আ হেড কোচ, এবং হাবাস এসে দলটাকে পুরো চেঞ্জ করে একেবারে ডাইরেক্ট লিগ শিল্ড জিতিয়ে দিলেন মোহনবাগান সুপার জায়ান্টকে। সো একটা পুরনো টান তো আছেই, বলা যেতেই পারে এটা সঞ্জীব গোয়েঙ্কার। এবং তিনি এটা দেখেছেন যে যখন অ্যাথলেটিকো ডি কলকাতার সাথে অ্যাথলেটিকো ডি মাদ্রিদের বেসিক্যালি চুক্তি ছিল, সেই সময় যে লেভেলের কোচেস এসছে, যে লেভেলের প্লেয়ার এসছে, সেই সময়ের পরে আই থিঙ্ক কোচেসের পার্সপেক্টিভ থেকে কিন্তু সেরকম ভালো কোচ বা সেরকম সাকসেসফুল কোচ সঞ্জীব গোয়েঙ্কা আনতে পারেননি। তো সেই কারণে একটা সাকসেসফুল ফর্মুলা আমরা বলতে পারি এটা, যে হাবাসকে এনে তিনি সাকসেস পেয়েছেন। সেই কারণেই আমার মনে হয় আবার সেই পুরনো কোচের কাছেই ফিরে গেছেন সঞ্জীব গোয়েঙ্কা, এবং মলিনাকে এরকমই একটা আইডিয়াতে আমার মনে হয় অ্যাপয়েন্ট করা হয়েছে। এবার অনেকেই বলবে যে মলিনা স্টাইল অফ ফুটবল তোমাদের পছন্দ নয়, বিকজ যেই সময় মলিনা এসছিলেন ইন্ডিয়ান ফুটবলে সেই সময় 17টা ম্যাচ করে সিজন হতো, এবং সেই 17টা নয়, ইনফ্যাক্ট আই থিঙ্ক 14টা ম্যাচ হতো, তারপরে 2টো সেমিফাইনাল, একটা ফাইনাল। সো যেহেতু অ্যাথলেটিকো ডি কলকাতা সেই বছর চ্যাম্পিয়ন হয়েছিল, তো টোটাল 17 ম্যাচেস খেলা হয়েছিল সেই সিজনে। এবং সেই 17টা ম্যাচের মধ্যে 6টা ম্যাচ এটিকে জিতেছিল, 9টা ড্র হয়েছিল, মাত্র 2টো হেরেছিল। এবং গোলসের বিচারও 24টা গোল করা হয়েছিল এবং 20 গোলস তারা কনসিড করেছিল। সো ইট ওয়াজ অ্যান ওভারঅল ব্যালেন্সড পারফরমেন্স, না খুব বেশি অ্যাটাকিং না খুব বেশি ডিফেন্সিভ। সো অনেকেই এই অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে অনেকেই অনেক রকম প্রশ্ন আছে যে আদৌ এটা ঠিক অ্যাপয়েন্টমেন্ট কিনা, যে টাইপের প্লেয়ার মোহনবাগানের কাছে আছে সেই টাইপের সাথে মলিনার স্টাইল ম্যাচ করে কিনা। তো সেই বিষয়ে একটু আলোচনা করে নেব। সো হোসে ফ্রান্সিসকো মলিনা কিন্তু ডিফেন্সিভ ফুটবল খেলেন না, এটা আগে তোমাদের বলে দিই। মলিনা ভীষণভাবে পজিশন বেসড উইং প্লে ফেভার করেন। এই মোহনবাগান টিমে উইঙ্গার্স ভর্তি, আশিক কুরুনিয়ান, লিস্টন কোলাসো, মানবীর সিং। So there are a lot of options to play down the wings, এবং সেখানে পজিশন বেসড যখন আমরা বলছি, সেখানে পজিশন বেসড ফুটবলও কিন্তু জুয়ান ফেরান্ডোর আন্ডারে মোহনবাগান কিছুটা হলেও খেলার চেষ্টা করেছে। বাট মলিনার যেটা সব থেকে বড় পজিটিভ, যেটা হাবাসেরও আছে, সেটা হচ্ছে তিনি কখনোই একটা গোটা ম্যাচে, একটা গোটা টুর্নামেন্টে কখনোই একই ফরমেশনে একই স্টাইল অফ ফুটবল খেলেন না। তিনি ম্যাচ বুঝে
অপোনেন্ট বুঝে, লিগ বুঝে সেইভাবে কিন্তু তার দল তৈরি করে। কারণ তিনি তার নিজের একটা পডকাস্টেও বলেছিলেন, পডকাস্ট না বই আমার ঠিক জানা নেই, এটা আমি অ্যাকচুয়ালি টুইটারে রেফারেন্স পেয়েছিলাম। সো ওখানে তিনি বলেছিলেন যে তিনি কিটচিতে বলুন বা তিনি ইন্ডিয়াতে আসার আগে যেখানে যেখানে কোচিং করিয়েছেন সেখানে কিন্তু অনেকটা বেশি পজিশন বেসড ফুটবল খেলানোর চেষ্টা করেছেন, বিকজ সেই সব দেশে প্লেয়ার্সরা ট্যাকটিক্যালি অনেক বেটার ইন্ডিয়ান প্লেয়ার্সদের থেকে, অ্যাটলিস্ট সেই সময় তো ডেফিনেটলি ছিল। তো যখন তিনি ইন্ডিয়াতে এসেছিলেন, এসে তিনি কিন্তু ডিরেক্ট তার নিজের ফিলোসফি চেঞ্জ করে একটা ডিফেন্সিভ ব্র্যান্ড অফ ফুটবল খেলানোর চেষ্টা করেছিলেন প্লেয়ারদের, বিকজ তিনি জানতেন যে এই প্লেয়াররা ট্যাকটিক্যালি অতটা ভালো নয় যে তারা পজিশন বেসড ফুটবল অ্যাডাপ্ট করে খেলতে পারবে, এবং লিগটাও ছোট, মাত্র 14টা ম্যাচ। সো ইট ইজ ভেরি ইজিয়ার ফর দ্য প্লেয়ার্স টু অ্যাডাপ্ট টু আ ডিফেন্সিভ বেসড গেম প্লে রাদার দ্যান আ পজিশন বেসড গেম প্লে, বিকজ যখন তুমি পজিশন বেসড গেম প্লের কথা বলছো ইউ নিড মোর টাইম, ইউ নিড মোর টাইম উইথ দ্য প্লেয়ার্স, প্লেয়ারদের সেই স্টাইল বোঝানো, প্লেয়ারদের সেই কানেকশনটা আনা একে অপরের সাথে, সেই টাইমটা দরকার। সেই সময় 2016-এ নান অফ দ্য কোচেস হ্যাড দ্যাট টাইম। তাদের কাছে ছিল এসে কুইক রেজাল্ট দিতে হবে, নালে বেরিয়ে যাও। সো তখন সেই সময় যেটা ইন্ডিয়ান ফুটবল অনুযায়ী বেস্ট প্লেয়িং স্টাইল ছিল, মলিনা সেই স্টাইলটাই খেলিয়ে কিন্তু চ্যাম্পিয়ন করেছিল এদিকে। তো সেখানে দাঁড়িয়ে এই বছর যখন তিনি ফিরে আসছেন, হি উইল গেট আ মাচ লঙ্গার টাইম। আই থিঙ্ক তিনি অগস্ট ফার্স্ট উইক অথবা জুলাইয়ের এন্ডের দিকে আসছেন, যতদূর আমি শুনেছি বিভিন্ন জায়গা থেকে যা খবর আসছে। বাট এখন অব্দি সেরকম কনফার্মেশন কিছু পাওয়া যায়নি যে এক্স্যাক্টলি তিনি কবে আসছেন ভারতে। বাট হি উইল গেট আ লঙ্গার ক্যাম্প। তার প্লেয়ার্সরা এখন অনেক বেটার 2016-এর তুলনায়। নতুন ব্যাচ অফ ফুটবলার্স এসছে, ইয়াং প্লেয়ার্সরা এসছে যারা অলরেডি এরকম পজিশন বেসড উইং প্লে খেলেছে জোয়ান ফেরান্ডোর আন্ডারে। আমি বলতে পারি জোয়ান ফেরান্ডোর সাথে কিছুটা হলেও মলিনার কিন্তু মিল রয়েছে, বাট যেখানে মলিনা ট্রাম্প কার্ডটা খেলে দেয় সেটা হচ্ছে তিনি অ্যাডাপ্ট করতে ভীষণ ভালো পারেন যে কোনো কন্ডিশনের সাথে। এবং এটা আমার জানা নেই যে তিনি কতটা 3 ব্যাক সিস্টেমকে ফেভার করেন, বাট তার সব থেকে প্রেফার্ড ফরমেশন 4-3-3, 4-2-3-1, যেটা কিন্তু সেই সময় 4-2-3-1 এটিকেতে তিনি সেই সময় খেলাতেন, খুব রেগুলারলি খেলাতেন। হিউমকে আই থিঙ্ক তিনি স্ট্রাইকার খেলিয়ে ডিউটিকে একটা উইকেন খেলাতেন, এবং আমার সেই সময়কার প্লেয়ারদের অত নাম মনে নেই এখন আর, বাট 4-2-3-1 ওয়াজ আ ভেরি স্টেপল ফরমেশন ফর এটিকে ব্যাক দেন। তো এরকমই একটা ফরমেশন আমার মনে হয় যে আমরা মোহনবাগানে আবার দেখতে পারি মলিনার আন্ডারে। বাট সব থেকে বড় কথা হচ্ছে যে কিরকম টাইপের প্লেয়ার্স মলিনা আনবেন, এটার ওপর কিন্তু একটা মেজর ডিফারেন্স তৈরি হতে পারে। কারণ অলরেডি আমরা জানি বিভিন্ন নাম এই মুহূর্তে মার্কেটে আছে যারা মনে করা হচ্ছে অলরেডি তারা মোহনবাগানে সাইন করে ফেলেছেন, বাট মলিনা কিন্তু এটা জানিয়েছেন যে তিনি তার নিজের প্লেয়ার্স আনবেন, তার নিজের কোচিং স্টাফ আনবেন। তো সেই কারণে কিরকম টাইপের প্লেয়ার্স আসছে সেই বুঝে কিন্তু আরো বেটার অ্যানালাইজ করা যেতে পারে যে মোহনবাগান কিরকম ফরমেশনে বা কিরকম স্টাইল অফ ফুটবল খেলতে পারে আগামী সিজনটা। বাট আপাতত আই থিঙ্ক ইটস আ গুড সাইনিং, এবং 1 বছরের জন্যই সাইন করা হয়েছে, বিকজ দ্য মেইন রিজন বিহাইন্ড ইট ইস যে মলিনা কিন্তু অনেক বছর কোচিং করাননি। তো বাই চান্স যদি এদিক ওদিক কিছু একটা হয়ে যায়, where there might be a chance যে মলিনার রেজাল্টস মোহনবাগানকে ফেভার করলো না, সেরকম একটা সিচুয়েশনে যাতে কোন রকমের অসুবিধা না হয়, সেই কারণে কিন্তু আমার মনে হয় যে আপাতত মলিনাকে 1 বছরেরই কন্ট্রাক্ট দেওয়া হয়েছে। এবং যদি ভালো পারফরমেন্স হয় তাহলে তো কন্ট্রাক্ট এক্সটেনশন করতে কারোরই কোনো প্রবলেম থাকা উচিত নয়। সো দ্যাট ইজ নট আ মেজর কনসার্ন। আমার মনে হয় না ফ্যান্সদের এই 1 বছরের কন্ট্রাক্ট নিয়ে খুব একটা বেশি ভাবা উচিত, বিকজ আই থিঙ্ক ফর দ্য গ্রেটার গুড দিস ইজ দ্য রাইট ডিসিশন। শর্ট টার্ম কন্ট্রাক্ট দেওয়া হলো, ভালো ফল হলে ডেফিনেটলি এক্সটেন্ড করা হবে। সো ওভারঅল আই থিঙ্ক দ্য সাইনিং অফ হোসে ফ্রান্সিসকো মলিনা অ্যাজ দ্য নিউ হেড কোচ অফ মোহনবাগান সুপার জায়ান্ট is a good deal. So দেখা যাক যে মলিনার আন্ডারে মোহনবাগান কিরকম পারফর্ম করে। and as far as হাবাসের contribution to this club is concerned, maybe যদি সময় পাই ডেফিনেটলি আমি একটা এই নিয়ে ভিডিও করব। but overall I think হাবাসের career has been great in India, one of the most successful coaches in ISL history। এবং আমার দিক দিয়ে আমার যদি মতামত নাও তাহলে তো আমি বলবো ইটস আ ভেরি ভেরি গুড থিং দ্যাট হাবাস কে রাখা হয়নি অ্যাজ এ মোহনবাগান সুপার জায়ান্ট হেড কোচ, বিকজ ইটস অলওয়েজ গুড টু ফিনিশ অ্যাট আ হাই লেভেল। আমরা টনি ক্রুজকে দেখেছি এভাবে তিনি রিটায়ারমেন্ট নিয়ে নিলেন অ্যাট আ হাই লেভেল। সো পিপল উইল অলওয়েজ রিমেম্বার টনি ক্রুজ অ্যান্ড হাউ হি ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট মিডফিল্ডার্স অফ অল টাইম। সেখানে দাঁড়িয়ে আমার মনে হয় যে ইন্ডিয়ান ফুটবলেও হাবাসের গান বহু বছর গাওয়া হবে। বাট যদি বাই চান্স হাবাস থেকে যেতেন এবং কোনো কারণে যদি পরের সিজনটা কিছুভাবে ডামাডোলের মধ্যে দিয়ে গেল এবং পরের বছর
ভীষণ ইম্পর্টেন্ট ইন্ডিয়ান ফুটবলের জন্য, বিকজ মোহনবাগান ইজ গোয়িং টু প্লে ACL 2, ইস্ট বেঙ্গল ইজ গোয়িং টু প্লে দ্য ACL 2 প্লে অফস। তো সেখানে কন্টিনেন্টাল ফুটবলে আমাদের সাকসেস পাওয়াটা ভীষণ ইম্পর্টেন্ট। তো সেই কারণে বাই চান্স যদি রেজাল্ট কিছুভাবে এদিক ওদিক হয়ে যেত, দেন আই থিঙ্ক হিজ লেগেসি উড হ্যাভ বিন টার্নিশড। হয়তো উনাকে সেইভাবে আর রেট করা হতো না অ্যাজ এ ফুটবল কোচ। সো আই থিঙ্ক ইটস দ্য রাইট ডিসিশন বাই মোহনবাগান ম্যানেজমেন্ট যে হাবাসকে তারা হয়তো মেবি অ্যাজ এ TD রেখে দেবে, বাট ব্রিঙ্গিং ইন হোসে ফ্রান্সিসকো মোলিনা আই থিঙ্ক ইজ আ ভেরি গুড ডিসিশন। সো তোমরা অবশ্যই জানিও যে তোমাদের কি মতামত এই ডিসিশনটা নিয়ে, তোমাদের কি মতামত এই কোচকে নিয়ে আমায় কমেন্ট সেকশনে জানাতে কিন্তু একদম ভুলবে না। খুব শীঘ্রই আর একটা ভিডিও আসছে, অ্যান্ড দিস উইল বি রিগার্ডিং ইস্ট বেঙ্গল, এবং সেক্ষেত্রে সেই ভিডিওটার জন্য অপেক্ষা করো। আপাতত আজকের এই ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে, আর এই ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে জানাবো ধন্যবাদ।